নিখোঁজ পর্যটক অরিত্র হাসানের এখনও খোঁজ নেই। অরিত্রের পিতা অচেনা এ শহরের অলিতে গলিতে ঘুরছেন, সাগরের দিকে চেয়ে আছেন এই সাগর কখন তার ছেলেকে ফেরত দেবেন। ছেলের নিথর দেহটি দেখার জন্য, এক পলক দেখার জন্য তিনি অধীর অপেক্ষা। এখনও অরিত্র হাসানের কোনো খোঁজ নেই। ঘটনাটি গত 8 জুলাই সৈকতের হিমছড়ি পয়েন্টে 5 বন্ধু সমুদ্র স্নানে যায়। সেখানে 3 বন্ধু সমুদ্রে নেমে উত্তাল ভেসে যায়, নিখোঁজ হয়ে যায় মুহূর্তে। অসময় নিখোঁজের 20 মিনিট পর একজন পানিতে ভেসে ওঠে, যার নাম ছিল সাবাব, এবং স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজের একদিন পর সৈকতের সমিতিপাড়া পয়েন্টে আরেকজন পর্যটক, যিনি নিখোঁজ ছিলেন আসিফ আহমেদ, তার নিথর দেহ উদ্ধার করে সাগরে ভাসমান অবস্থায়, এবং সেখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে আসে সদর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে 4 দিন পার হলেও নিখোঁজ অরিত্র হাসানকে এখনও খুঁজে পাওয়া যায়নি। অরিত্র হাসানের খুঁজে সিএসএফ লাইফগার্ড কর্মী, বিচ কর্মীরা সামুদ্রিক যান ব্যবহার করে উত্তাল সাগরের মাঝামাঝি স্থানে খুঁজছেন। সাগর দুদিন পর এই সাগর ফেরত দেয়। তবে 4 দিন হলেও অরিত্র হাসান নিখোঁজ হয়েছেন, যিনি তাকে এখনো পর্যন্ত এই সাগর ফেরত দেয়নি। গত 4 দিন ধরে জেলা প্রশাসন অরিত্র হাসানকে খোঁজার জন্য কোনোভাবেই কমতি রাখেনি। যে যার মতো কাজ করছেন, ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে, সিএসএফ লাইফগার্ড কর্মী, বিচ কর্মীরা যেভাবে পারছেন খুঁজছেন, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আমরা বিগত সময়ে দেখেছি কক্সবাজারে এই যে প্রতিনিয়ত সাগরে ডুবে মরার যে ঘটনা, সেটি আমরা প্রতিনিয়ত দেখি। বিশেষ করে ওদের সাথে কথা বলছিলাম যাদের সমুদ্র নিয়েই গবেষণা, তারা যেমনটি বলছেন, এই যে বর্ষা মৌসুমে গুপ্তকালের সৃষ্টি হয়, তাদের যে ধারণা সৈকতের যে মূল যে পয়েন্টগুলো, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং গলাতুলি পয়েন্ট, এই 3 পয়েন্টে 5 থেকে 6টি গুপ্তকাল সৃষ্টি হয়েছে। যেই গুপ্তকালের ফাঁদে পড়ে পর্যটক এবং স্থানীয়রা মুহূর্তে নিখোঁজ হয়, প্রাণ হারায় তারা। এই যে পর্যটক নিখোঁজ হচ্ছেন, কক্সবাজার সমুদ্র সৈকতের যে সৌন্দর্যের মাঝে কারণ এখানে গুপ্তকাল সৃষ্টি হয়েছে, সেটি নির্দেশনা দেয় এই লাল পতাকা। তবে এই পতাকা অনেকে অমান্য করে সাগরে নেমে যায় এবং দুর্ঘটনার সম্মুখীন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পর্যটকদের নির্দেশনা দেয়। তবে অনেকে মানছেন, অনেকে মানছেন না। পর্যটক কিংবা স্থানীয়রা সমুদ্র স্নানে যান না, বা ওখানে সমুদ্র স্নানের জন্য উপযুক্ত স্থান নয়, যেহেতু ওখানে নির্জন সমুদ্র, এছাড়া ওখানে গুপ্তকাল সৃষ্টি হয়েছে এবং উল্টো স্রোত, যেটি আমরা রেপ কারেন্ট বলি, সেটির সূচকে দেখা যায়। ঠিক ওই জায়গায় গিয়ে মূলত পর্যটকরা, যে 3 জন নিখোঁজ হয়েছেন, তারা ওখানে গিয়ে সমুদ্র স্নানে নেমেছিল এবং দুর্ঘটনার শিকার হয়েছিল। আমরা যে প্রতিনিয়ত এমন ঘটনাগুলো দেখি, তার একটি সমাধান বলছেন অসচেতনতার অভাব। একজন সিএসএফ লাইফ গার্ড কর্মীর সাথে কথা বলবো। বর্তমানে সাগরের অবস্থা কেমন এবং সাগরে নামা এই মুহূর্তে কেমন বিপজ্জনক? আসলে সাগর অনেক দিন ধরে সাগর উত্তাল রয়েছে। বিশেষ করে মূল সমস্যার কারণ হচ্ছে সাগরে অনেক বড় বড় গুপ্তখাল এবং গর্ত এবং রিপ কারেন্ট সৃষ্টি হয়েছে, যার কারণে আসলে আমরা গত 3 সপ্তাহ ধরে আমরা প্রায় এক মাস যাবৎ আমরা লাল পতাকা দিয়ে রাখছি, যাতে টুরিস্টরা গোসল করতে এসে যেন বিপদে না পড়ে। সেজন্য আমরা লাল ফ্ল্যাগ লাগিয়ে রাখছি এবং টুরিস্টদেরকে দূরে যেতে দিচ্ছে না, যাতে কিনারায় থেকে যেন টুরিস্টরা এসে যেন গোসল করে এবং
নিরাপদে থাকে। আমরা যদি দূরে চলে যাই বা অন্য সাইডে চলে যাই, আমরা মাইকিং মাধ্যমে কমিউনিকেশন করে সুন্দর করে ওনাদেরকে আমরা সেফটি জোনে সব রাখার জন্য চেষ্টা করি। আপনারা যে নির্দেশনা দিচ্ছেন তারা কতটুকু মানছেন? আসলে বিশেষ করে এই যে যারা যুবক, এদেরকে কন্ট্রোল করতে খুব মানে কষ্ট হয়। যে আমরা যে আপনারা দেখছেন এখন বাসি দেওয়ার পরে কোনো মানতেছে না, তারপরে আমরা চেষ্টা করতে যে মানে কথা না মানলে আমরা অবজারভেশন রাখতেছি যাতে বিপদে না পড়ে। আসলে ট্যুরিস্টদের প্রতি আমি রিকোয়েস্ট করতে চাই লাইফগার্ড পক্ষ থেকে, আসলে যদি আমাদের নিয়ম কানুন বা বিচ যে নিয়ম কানুন দেওয়া হয়েছে, কোন জায়গায় গোসল করতে হবে, কোন জায়গায় গোসল করলে নিরাপদ, যদি ওই নিয়ম কানুনগুলো যদি মানে বা কথা শুনে, তাহলে কি এখানে কোনো ডুবে যাওয়ার কোনো প্রশ্নই আছে না। যদি আমাদের অবজারভেশনের জন্য থাকলে সবসময় ট্যুরিস্টদের জন্য নিরাপদ হবে এটাই। আপনি তো সবসময় সাগরের সাথেই আপনারা আছেন, একটি বিষয় বলবেন, এই যে লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট, এই 3 পয়েন্টের মধ্যে কোন পয়েন্ট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ আসলে এখানে যেখানে মেইন পয়েন্ট হলো কোনো ঝুঁকিপূর্ণ না, ঝুঁকিপূর্ণ এখানে আপনার যে সিগাল পয়েন্ট, আর হইলে আপনার ডায়াবেটিস পয়েন্ট যেখানে লাইফগার্ড নাই, আর যেখানে আপনার ওই যে সাইমন পয়েন্ট যেখানে আপনার লাইফগার্ড আমাদের আওতায় বাইরে, কারণ আমরা লাইফগার্ড সংকট, কারণ আমরা 27 জন লাইফগার্ড সব মানে এই তো বিচ, এই তো দূরত্ব, এই তো এরিয়া আমরা কভার করা সম্ভব না। তো আমরা একটা যখন আমরা সিগন্যাল চলে না তখন আমরা 2টা পতাকা দিয়ে রাখি, লাল হলুদ পতাকা। এখন মানে সাগর উত্তাল এবং সিগন্যাল চলার কারণে আমরা লাল পতাকা দিয়ে রাখছি। মূল পয়েন্টে যেখানে আমাদের কলাতলি, লাবণী, সুগন্ধা যে মূল পয়েন্ট আছে সেখানে যদি থাকলে তাহলে নিরাপদ। আর ডেঞ্জার জন্য এই 3টা পয়েন্ট, সিগাল আর সাইমন পয়েন্ট ওই পাশে, আর হইলে আপনার যে ডায়াবেটিস পয়েন্ট, এই 3টা পয়েন্টে সচরাচর এইতোগুলো মানুষ যে মারা যাচ্ছে, ওই পয়েন্টটাতে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে এখানে। কথা বলছিলাম একজন সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে, যাদের কাজ এই সমুদ্র সৈকতে যারা গোসলে নামে তাদের নির্দেশনা দেওয়া, সতর্কবার্তা জানানো। অনেকে শুনছেন, অনেক পর্যটক শুনছেন, অনেকে শুনছেন না। 27 জন লাইফগার্ড কর্মী এই সৈকতে কাজ করেন, 3 পয়েন্টে কাজ করেন। বাকি যে পয়েন্টগুলো রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস পয়েন্ট, শৈবাল পয়েন্ট এবং অন্যান্য যে ইনানি, হিমছড়ি যে পয়েন্টগুলো রয়েছে, ওখানে সিএসএফ লাইফগার্ড কর্মী বা অন্য কোনো সংস্থার নজরদারি নেই, যার কারণে ওখানে মূলত সবচেয়ে বেশি দুর্ঘটনাগুলো ঘটছে। আরেকটি বিষয় আমরা সবসময় যেটি দেখি, যখন কোনো পর্যটক বা স্থানীয় নিখোঁজ হয় সাগরে, বেশিরভাগ সময় নাজিরার চেক পয়েন্ট কিংবা সোনাদিয়া চ্যানেল বা কুতুবদিয়া চ্যানেল ওই জায়গাগুলোতে খুঁজে পাওয়া যায়। তবে যে নিখোঁজ অরিত্র হাসান, যিনি গত 4 দিন ধরে নিখোঁজ রয়েছেন এই উত্তাল সাগরে, তাকে খোঁজার জন্য সিএসএফ লাইফগার্ড কর্মী কিংবা বিচ কর্মীরা তারা স্পিড বোট অথবা বিভিন্ন যান নিয়ে, অর্থাৎ সামুদ্রিক যান নিয়ে ওই পয়েন্টগুলোতে খুঁজেছে। এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং এমনকি বাকখালী যে মোহনা রয়েছে সেদিকেও খুঁজেছে, সেখানেও কোনো ধরনের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলবো। আপনারা সমুদ্র স্নানে এসেছেন, লাইফগার্ড কর্মীদের নির্দেশনা মানছেন কিনা, যেহেতু এই মুহূর্তে সাগর উত্তাল? জি, আমরা অবশ্যই মানার চেষ্টা করছি, যেহেতু সাগর বেশি উত্তাল রয়েছে, সেখানে দুর্ঘটনা ঘটার অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে। সেহেতু আমরা চাচ্ছি যে আমরা নিজেরা সেফ থেকে তারা যে আমাদের যতটুকু গাইডলাইন করছে আমরা সেটুকু মেনে চলার চেষ্টা করছি। অনেকেই আছে দেখা যাচ্ছে তারা বিপদসীমার অতিক্রম করে ফেলছে। আমাদের যে এই ঘাটগুলো আছে এরা ওই চেষ্টা করছে তাদেরকে যতটুকু এই পারে নিয়ে আসা সম্ভব তারা চেষ্টা করছে, এবং আমরা মেনে চলছি। এই যে খুব সুন্দর সাগর, তার মধ্যে ভয়ঙ্কর এক রূপ রয়েছে, সেটি আপনি মানেন কিনা এবং সেটি মেনে সমুদ্র স্থানে নামছেন? হ্যাঁ, অবশ্যই আমি এটা মানার চেষ্টা করি। এখন আমরা অনেক দূর থেকে আসছি, তো এনজয় করতে আসছি এখানে। তো আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া আছে, এখানে লাল ফ্ল্যাগ দেওয়া আছে, তো আমরা চেষ্টা করি যে এরা যে নির্দেশনাগুলো দেয় সেটা মানা, কারণ আমাদের তো জীবনে একটা ঝুঁকি আছে। এনজয় করা মানে তো এই না যে আমার জীবনটাকে এখানে ফেলে দিতে। তো আমরা চেষ্টা করি যে যতটুকু নাম করলে না হয় আমরা সেটাই করতেছি। কক্সবাজারে আসছেন আনন্দ করার জন্য, আনন্দ যেন বিষাদে পরিণত না হয় সেই বিষয়টি খেয়াল রাখছেন? অবশ্যই আনন্দ করার আগে নিজের সেফটি অবশ্যই ওটা দেখতে হবে, তারপরে হচ্ছে আনন্দের দিকে লক্ষ্য রাখতে হবে। তবে আমরা যখন আসছিলাম তখন আবহাওয়া যেরকম মানে আশা করেছিলাম ওর থেকে মোটামুটি 2 দিন যাবৎ আবহাওয়া ভালোই আছে, রৌদ্র হচ্ছে, মানুষ আছে, তারপরে লাইফগার্ডরা নির্দেশনা দিচ্ছে, ওদের নির্দেশনা মানার আমরা সর্বোচ্চ ট্রাই করছি। তারপরে 2-1 জন যদি বিপদ সীমার বাইরে চলে যাচ্ছে ওদেরকে মানে যথাযথ বারবার হচ্ছে ওরা ফু দিয়ে আনার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি আমাদের এরিয়ার ভিতরে থেকে সর্বোচ্চ হচ্ছে এনজয় করার। কথা বলছিলাম পর্যটকের সাথে, তাদের কথা শুনছিলেন। আরেকটি বিষয় যদি বলি, আবহাওয়ার চিত্র যদি আমি কয়েকদিনের আবহাওয়ার চিত্র যদি বলি, কক্সবাজারে গত 13 জুন থেকে একটানা বৃষ্টি ছিল, এবং
একটানা বৃষ্টি ছিল, কখনো কখনো পর্যটকদের যে উত্তাল সাগর এবং আবহাওয়া খারাপ থাকার কারণে তারা আনন্দ করতে পারেনি এমনটি জানিয়েছেন। এবং আবহাওয়ার খবর যেটি বলছিলাম যে একটানা বৃষ্টি ছিল, সেই বৃষ্টি গত দুদিন ধরে থেমেছে, অর্থাৎ আবহাওয়া কিছুটা থেমেছে, অর্থাৎ শান্ত আছে আবহাওয়া। এবং তবে উত্তাল সাগর রয়েছে, সাগর কিছুটা উত্তাল রয়েছে, কখনো খুব বেশি উত্তালতা দেখা যায়, তবে এই মুহূর্তে কিছুটা উত্তাল রয়েছে। এবং তবে বিপজ্জনক অবস্থানে রয়েছে যে সৈকতের যে পয়েন্টগুলো এবং ডেঞ্জার জোন যেটা বলা হচ্ছে সিগাল পয়েন্ট এবং শৈবাল পয়েন্ট, ডায়াবেটিক্স পয়েন্ট, ওই জায়গাগুলোতে সবচেয়ে বেশি বিপজ্জনক বলা হচ্ছে। এই যে অরিত্র হাসানের খবর বলছিলাম, গত 4 দিন ধরে অরিত্র হাসানের এখনও পর্যন্ত কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি এবং গত 4 দিন ধরে সে সাগরে নিখোঁজ রয়েছেন। তাকে খোঁজাখুঁজির কাজ চলছে, জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছেন। লাইফগার্ড কর্মী নামিয়ে দিয়েছে মাঠে এবং বিচ কর্মীরাও তারা সমুদ্র যান নিয়ে সাগরে খুঁজছেন, তবে এখনও পর্যন্ত খোঁজ নেই। অরিত্রকে খোঁজার জন্য তার পরিবার গত 4 দিন ধরে কক্সবাজারে অপেক্ষা করছেন কখন তার ছেলের অন্তত নিতর দেহটুকু তারা দেখতে পাবেন এবং নিতর দেহ নিয়ে বাড়ি ফিরতে পারবেন, সেই অপেক্ষায় তারা রয়েছে। সাধারণত আমরা দেখি নিখোঁজে 2-3 দিন পর, 1 দিন 2 দিন পর সাগর পাড়ে ফিরিয়ে দিলেও এখনও পর্যন্ত অরিত্র হাসানকে সাগর ফিরিয়ে দেয়নি। এই ছিল সর্বশেষ।